রাতটা একেবারে অদ্ভুত, যেন হাওয়ায় কেমন একটা ভারী ভাব। সার্থকের যা অবস্থা, যে কেউ দেখলে আঁতকে উঠবে। ছেলেটা যেন আর নিজের নিয়ন্ত্রণে নেই, নেশায় পুরোটা ঝাঁপিয়ে পড়েছে। তিয়াশার রুমের দিকে বেহুদা হাঁটার সময় হঠাৎ রূপা এসে ধাক্কা দিল। সার্থক গড়িয়ে পড়ে গেল মাটিতে। রূপা কাঁপা কাঁপা গলায় সূর্যকে ধরে, ভাইয়া, দেখছিস তো সার্থক এমন কেন করছে? তোকে ছাড়া কার দোষ? ওর কথাই জেদ স্পষ্ট। সূর্য পুরোটা হকচকিয়ে যায়। আমি তো ঠিক ওর মতোই খেয়েছি, আমার তো কিছুই হয়নি, ওর এরকম কেন হচ্ছে? মৌরাক্ষী তখন একেবারে নরম গলায় বলে, সবাই সবকিছু নিতে পারে না সূর্য, তুই অভ্যস্ত, ও না। একটু চুপ করে থেকে আবার বলে, তবে আমার মনে হচ্ছে এখানে সোহাগের কিছু আছে। সূর্য হতভম্ব। সোহাগ? সে আবার কেন? মৌরাক্ষী দারুণ জবাব দেয়, ওটাই তো সোহাগ ভালো জানে। এই বলেই বেরিয়ে যায় ঘর ছেড়ে। এদিকে সূর্য নিজের রুমে যেতেই তীব্র মাথা ব্যথায় নুইয়ে পড়ে। হঠাৎ দরজায় সোহাগ। স্যার, কাল রাতের মতো আবার ঘুম পাড়িয়ে দেব? সত্যি, চাইলেও না করতে পারল না সূর্য। অল্প কিছু পরে গভীর ঘুমে ডুবে যায় ছেলেটা। কিন্তু হঠাৎ দুঃস্বপ্নে আঁতকে উঠে বসে পড়ে। প্রাণভর শ্বাস, চোখে চোখে আতঙ্ক। ক্ষীণ গলায় সোহাগকে বলল, আমার অতীত ফিরে আসছে চোখে, নিজেকে ক্ষমা করতে পারছি না। প্লিজ কোথা থেকে একটু অ্যালকোহল এনে দাও, না হলে ঘুমাতে পারবো না। এই কথা বলে ছাদের দিকে চলে যায়, একা, নিঃসঙ্গ। পরের দিন সকাল। সোহাগ বিড়বিড় করে ফোন করে বিবেককে, গলায় হতাশা। আমি পারছি না, সূর্য স্যার নেশা ছাড়া বাঁচতে পারবে না। আমি নিজে চোখে দেখেছি ওর যন্ত্রণা, আর কষ্ট দিতে চাই না। বিবেক